করোনা ভাইরাস। किसके लिए? आप सबके लिए। चलाइए। हाथ में ना चुकी ना। मैं तो बढ़ेगी। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন তিনি অনেক পরিচিত মুখ, যিনি মানুষকে বিনোদন দিতে খুবই এক্সপার্ট, মানুষের দুঃখ কষ্ট যিনি ভুলিয়ে দিতে খুবই এক্সপার্ট, এবং যার ভিডিওগুলো দেখলে মানুষ সামান্য সময়ের জন্য হলেও তার দুঃখ কষ্ট এবং পিছনের কথা ভুলে যেতে সক্ষম। এমন একটি ব্যক্তি যার নাম হচ্ছে স্বপন আহমেদ, যিনি মানুষকে ভালো ভালো স্বপ্ন দেখাতে এবং আনন্দময় মুহূর্ত উপহার দিতে যিনি একজন সক্ষম ব্যক্তি। স্ক্রিনে থাকা ফটোটা দেখলে মনেই হবে না যে তার ভিতরে কোনো দুঃখ থাকতে পারে, যে হাজার হাজার মানুষ বিনোদন এবং সুখ দিয়ে থাকে। কিন্তু বাস্তবিক পক্ষে জীবনটা এমন নয়। জীবনটা এমন যে কখনো সুখ কখনো দুঃখের মাঝে কাটে। তো আমরা এখন যে ভিডিও চিত্রটা দেখাতে যাচ্ছি, যেটা স্বপন ভাইয়ের সাথে খুবই একটা খারাপ মুহূর্ত যাচ্ছে, আমরা স্বপন ভাইয়ের মুখ থেকেই শুনে নেব যে মূলত তার সাথে কি ঘটতেছে, যে কারণে তিনি মিডিয়ার সামনে কথা বলতে চাচ্ছেন বা তার নিজস্ব ভেরিফাই পেজে এসে এই বিষয়টাকে সে এক্সপ্লেন করছে। আমরা তার সে কথাগুলো একটু শুনবো এবং খুবই গুরুত্বের সাথে শুনবো, কারণ এই ঘটনাগুলো আমাদের সাথেও যে ঘটবে না এরকম কিছুই না। আমরা একটু তার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম গাইস। আমি আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু কথাই বলতে পারতেছে না, একদম কিং কর্তব্য বিমূঢ়, মানে খুবই নিস্তব্ধ একটা ভাব। মানুষ কতটা দুঃখী থাকলে এমন ভাব হতে পারে। আমি হয়তো ডিপ্রেশনের মধ্যে আছি, বুঝতে পারতেছি না কি করব। যে ছেলে মানুষকে উপদেশ দেয় যেন কেউ সুইসাইড না করে, যেন কেউ অশ্লীল ভিডিও যেন না করে, অন্যায়ের প্রতিবাদ করে। জ্ঞান বুদ্ধি অনেক বুঝে জ্ঞান বুদ্ধি আছে, তারপরও সেই ছেলে তো চিন্তা করে দেখেন যে কতটা কষ্টের মধ্যে থাকলে সেই ছেলে আমি কি করবো সেটা আমি নিজেও জানি না। আমি বুঝতেছি না আমি কি করবো। তো আপনারা হয়তো কিছুদিন আগে আমার স্বপন আহমেদ ফ্যান্স আমার যে অফিসিয়াল পেজ, এটার মধ্যে হয়তো আমার ফার্স্ট মিট, একটা মেয়ের সাথে আমার ছবি দেখছেন, দিয়াবাড়িতে মিট করছিলাম। তো ওর সাথে আমার সম্পর্ক আজকে মনে হয় 8 মাস নাকি 8 বা 9 মাস এরকম হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি না বা 10 ফেব্রুয়ারি মনে হয় রিলেশন শুরু হয়েছিল। আমি কোনো সময় চাই নাই যে এই বছরের ভিতর আমি বিয়ে করব। আমি সব সময় চাইতাম, আমার টার্গেট ছিল, আমার পরিকল্পনা ছিল আমি বিয়ে করব সেটা 21 সালে। কারণ আল্লাহর রহমতে আমি
যে অবস্থানে আছি সেইটা আল্লাহর রহমতে বাংলাদেশে 10জন মানুষের মধ্যে একজন আছি। 10টা ইউটিউবারের মধ্যে 10জন ইউটিউবারের যদি নাম বলতে যাই সেইখানে আমার নামটা আসবে 10 জনের মধ্যে। তো এমন একটা অবস্থানে আছি। তো আমার চিন্তা ভাবনা ছিল যে 21 সালে আমি বিয়ে করব, আমার প্ল্যাটফর্মটা আরো বড় করব, ভালো একটা অবস্থানে যাব। তারপর কিন্তু কিছুদিন আগে যে ছবিটা আমি আমার পেজের মধ্যে আপলোড করি বা পাবলিশ করি, তো ওর সাথে আমার রিলেশন, হ্যাঁ ওর সাথে আমার রিলেশন, ও সবসময় আমার বলতো যে মানে বিয়ে করার জন্য, মানে ইমোশনাল কথা, মিষ্টি মিষ্টি কথা, সংসার করার স্বপ্ন দেখাইতো। তো আমার তো বয়স তো বুঝের বয়স, আমি তো বুঝি যে কোন সময় বিয়ে করলে ভালো হবে, মানে কোন সময়টা পারফেক্ট বিয়ের জন্য। এখন যেহেতু আমি উপরের দিকে যাচ্ছি, এখন যদি আমি বিয়ে করি হয়তো আমি উপরে উঠতে পারবো না। তো সব সময় বলতো ইমোশনাল কথা বলতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, মিষ্টি মিষ্টি কথা বললাম। তো এখন আর তাছাড়া ওর এমনি তো কষ্ট আছে। তো আমি সবসময় চাইতাম, মানে আমি মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না। এক কথায় আমি মেয়েদের কষ্ট আমি সহ্য করতে পারি না। তো সেই জন্য আমি চাইতাম, আমি তো হাজারটা মেয়েকে সুখে রাখতে পারবো না, অন্তত একটা মেয়েকে আমি সুখে রাখতে পারবো। সেই জন্য আমি চাইতাম যে আমাকে মন থেকে ভালোবাসবে আমি তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসবো। তো এরকম। তো আমি বুঝতে পারলাম যে এই মেয়েটা আমাকে সত্যি ভালোবাসে। তো সেজন্য ওকে আমি মানে মন থেকে ভালোবাসতে শুরু করলাম। তো সবসময় বলতো আমাকে যেন তাড়াতাড়ি বিয়ে করি, কবে নিয়ে আসবো, মানে বুঝে নিত, মানে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতো, অনেক ইমোশনাল কথা বলতো, অনেক কিছু আর কি। তো যেহেতু এই মাস আগস্ট, এই মাসের ভিতরে আমার ইউটিউব চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে, এবং আমি টার্গেট করছিলাম যে এই মাসের ভিতরে আমার 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবো। এখন হয়তো 75 নাকি কত আছে, 4,75,000 আছে। আমার টার্গেট ছিল এই মাসের ভিতরে কন্টিনিউ ভিডিও দিব এবং আমার 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবো। কিন্তু 2 সপ্তাহ ধরে, আর আমি চাচ্ছিলাম, দেখেন প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তানের সুখ, তার মেয়ে যেন সুখে থাকে, সেটা প্রত্যেকটা মা বাবা চায়। প্রত্যেকটা মা বাবা চায় এমন ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য যেই ছেলে সংসার লাইফে তার মেয়েটাকে সুখে রাখতে পারবে, সংসার লাইফে কোনো অভাব বা কোনো কিছু সমস্যা থাকবে না। তো আল্লাহর রহমতে আমি যে অবস্থানে আছি সেইটা ওদের মতো 10টা ফ্যামিলি আমি পালতে পারবো, 10টা ফ্যামিলি আমি চালাইতে পারবো, ওই রকম একটা অবস্থানে বর্তমানে আমি আছি। তো ওরা আমাকে বলতেছে ঘর জামাই যাওয়ার জন্য, ওর মা আমাকে বলে ঘর জামাই যাওয়ার জন্য, যদি ঘর জামাই যাই তাহলে তারা, আমি বলছি যে আমি কোনো কিছু চাই না, এই করোনার মধ্যে শুধু 2-3 জন মানুষ নিয়ে বিয়ে হবে, কোনো অনুষ্ঠান কোনো কিছু হবে না, একদম সিম্পলভাবে বিয়ে, এক কাপড়ে বিয়ে হবে, কোনো কিছু না। আপনারা যেহেতু গরিব মানুষ, আপনাদের কোনো টাকা আমি খরচ করতে চাই না যে অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করে যে 50,000 60,000 টাকা শেষ করবেন, এরকম কোনো কিছু করার দরকার নাই। আপনারা এক কাপড়ে দিয়ে দিবেন, এক কাপড়ে মানে একদম সিম্পলভাবে দিয়ে দিবেন, এতটা ছাড় আমি দিলাম তাকে। আর উনি আমাকে বলে যে ঘর জামাই যাওয়ার জন্য, আমাকে বলে আমার ভৈরব ছেড়ে ঢাকা গিয়ে তার কাছে গিয়ে থাকার জন্য। তো এবার চিন্তা করে দেখেন যে একটা ছেলেকে বলতেছে উনি ওনার কথা মতো, একটা শাশুড়ির কথা মতো উঠা বসা করার কথা বলতেছে। উনি বলতেছে যদি ওনার কাছে গিয়ে থাকতে পারি তাহলে বিয়ে দিবে, তা না হলে দিবে না। তারপর চিন্তা করেন, তারপর আরো অনেক সমস্যা,
এত সমস্যা, অনেক সমস্যা, আমি অনেক সমস্যা, সব কিছু আমি মেনে নিছি, কিন্তু এই যে ঘর জামাইয়ের কথা বলতেছে, এটা কি কোনো ছেলের পক্ষে সম্ভব? কাপুরুষ যারা, হিজড়া যারা, তারা যাইতে পারে, কিন্তু সামর্থ্য আছে, আমি তাদের মতো 10টা ফ্যামিলি আমি বর্তমানে পালতে পারবো, এরকম যোগ্যতা আমার আছে। আমাকে বলতেছে ঘর জামাই যাওয়ার জন্য। তো তাদের সাথে অনেক কথা বলছি। তার ভাই আমার কাছে সময় নিচ্ছে, বলছে 2 দিনের ভিতর তার মাকে রাজি করাবে। অবশ্য তার মাও রাজি, কিন্তু ঘর জামাই যেতে হবে। এবার চিন্তা করেন। তো তার ভাই বলছে না এটা তো সম্ভব না, তার ভাই আবার আমার সাথে বলতেছে না এটা সম্ভব না, আমার সাথে তাল মিলাইতেছে তার মাকে হয়তো আবার। তো বন্ধুরা, মানুষের জন্ম, মৃত্যু এবং মাঝে বিবাহ বন্ধন, যেটা সত্যিকার অর্থে আমার কপালে যাকে লেখা আছে সে আমার কপালই আসবে, এরকম একটা বিষয়। হয়তো স্বপন আহমেদ ভাই যাকে আশা করেছিল তাকে হারাতে যাচ্ছে। আমরা আশা করি যে স্বপন আহমেদ ভাই যে পজিশনে আছে, অবশ্যই সে এই পজিশন থেকে অবশ্যই ডেভেলপ করে সে অনেক উপর পর্যায়ে চলে যাবে। কারণ তাকে ফলো করে আমরা ইউটিউবে বহুত ইউটিউবারকে দেখছি যাকে ফলো করে ভিডিও বানায় বা তার ভিডিও ফলো করে। এমন বড় ইউটিউবার আছে যারা স্বপন আহমেদের কাছে কিছুই না। স্বপন আহমেদ এমন একটা ব্যক্তি যার তুলনা বা যার প্রশংসা আমি করে শেষ করতে পারবো না, কারণ তার সামান্য একটা মানুষ, কিন্তু তার যোগ্যতার কোনো সীমা নেই। যাই হোক, আমরা আশা করি স্বপন ভাইয়ের যে কষ্টটা, স্বপন ভাইয়ের এই দুঃসময় দেখে একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করতে যেমন ডাক্তার প্রয়োজন, কিন্তু সে ডাক্তারই যদি এখন অসুস্থ হয়ে পড়ে তাহলে আর কি করার। আমাদেরও কথা হচ্ছে সেটাই যে স্বপন আহমেদ ভাইয়ের অবস্থাও তাই হচ্ছে। যে ব্যক্তি মানুষকে বিনোদন দিতে এত উৎসাহী, যে বিনোদন দিয়ে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটায়, সেই মানুষটাই আজ দুঃখে ভুগতেছে। আমরা আশা করি স্বপন ভাই এই বিষয়গুলো জাস্ট জীবনের একটা অংশ, এটা ফুল কোনো লাইফ না, জাস্ট লাইফের একটা অংশ বা পার্ট বলতে পারেন, যেটাকে ভুলে যাওয়ার মতো। এই বিষয়গুলো ভুলে যাওয়া দরকার এবং এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করাই ভালো। এই বিষয়গুলো নিজের কাছে হাইড করাই এবং এই কষ্টগুলো বুকের মাঝে লালন পালন করে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আসল স্বর্ণে পরিণত করার সময়। অবশ্যই আপনার স্বপন ভাইকে মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন, যাতে স্বপন ভাই দেখে তার পজিশন থেকে আরও উপরে উঠতে সহায় হয়। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।